সুপ্রিয় শ্রোতা, লক্ষ্মীজ স্টুডিওর ধারাবাহিক আয়োজনে আপনারা শুনছেন সৈয়দ মুস্তফা আলীর বিখ্যাত ভ্রমণ কাহিনী দেশে বিদেশে। আজ থাকছে দেশে বিদেশের ৫৫তম পর্ব। যেন অন্তহীন মহাকাল ভেজর ভেজর করার পর এক ভাষণ বিলাসী আপন বক্তৃতা শেষ করে বললেন, আপনাদের অনেক মূল্যবান সময় অজানাতে নষ্ট করে ফেলেছি বলে মাপ চাচ্ছি। আমার সামনে ঘড়ি ছিল না বলে সময়ের আন্দাজ রাখতে পারিনি। শ্রোতাদের একজন চটে গিয়ে বলল, কিন্তু সামনের দেয়ালে যে ক্যালেন্ডার ছিল তার কি? সেদিকে তাকালেন না কেন? মৌলানা আর আমি বহুদিন হলো ক্যালেন্ডারের দিকে তাকানো বন্ধ করে দিয়েছি। তবু জমে যাওয়া হাড় ক্ষণে ক্ষণে স্মরণ করিয়ে দেয় যে এখনও শীতকাল। ইতোমধ্যে ফরাসি, জার্মান প্রভৃতি বিদেশি পুরুষেরা ভারতীয় প্লেনে কাবুল ত্যাগ করেছেন। স্ত্রীলোকেরা তো আগেই চলে গিয়েছিলেন। শেষটায় শুনলাম ভারতীয় পুরুষদের কেউ কেউ স্যার ফ্রান্সিসের ফেভারে স্বদেশে চলে যেতে পেরেছেন। আমার নামে তো ঢেরা। কাজেই মৌলানাকে বললুম, তিনি যদি প্লেনে চাপবার মৌকা পান তবে যেন পেছনে পানে না তাকিয়ে যুধিষ্ঠিরের মতো সোজা পিতৃলোকে চলে যান। অনুজ যদি অনুগ হবার সুবিধা না পায় তবে তার জন্য অপেক্ষা করলে ফল পিতৃলোকে প্রত্যাগমন না হয়ে পিতৃলোকে মহাপ্রয়াণই হবে। চাণক্য বলেছেন, উৎসবে, ব্যসনে এবং রাষ্ট্রবিপ্লবে যে কাছে দাঁড়ায় সে বান্ধব। এই স্থলে সে নীতি প্রযোজ্য নয়, কারণ চাণক্য স্বদেশে রাষ্ট্রবিপ্লবের কথাই ভাবছিলেন। বিদেশের চক্রবুদ্ধের খাঁচার ইঁদুরের মতো না খেয়ে মরবার উপদেশ দেননি। অল্প অল্প জ্বরের অবচেতন অবস্থায় দেখি দরজা দিয়ে উর্দি পরা এক বিরাট মূর্তি ঘরে ঢুকছে। দুর্বল শরীর, মনও দুর্বল হয়ে গিয়েছে। ভাবলুম বাচ্চায় সকালের জল্লাদি হবে। আমার সন্ধানে এখন আর আসবে কে? না, জার্মান রাজদূতাবাসের পিয়ন। কিন্তু আমার কাছে কেন? ওদের সঙ্গে তো আমার কোনো দহররম মহররম নেই। জার্মান রাজদূত আমাকে এই দুর্দিনে নিমন্ত্রণই বা করবেন কেন? আবার পই পই করে লিখেছেন, বড্ড জরুরি এবং পত্রপাঠ যেন আসি। 2 মাইল বরফ ভেঙে জার্মান রাজদূতাবাস। যায় কি করে? আর গিয়ে হবেই বা কি? কোনো ক্ষতি যে হতে পারে না সে বিষয়ে আমি নিশ্চিত, কারণ আমি বসে আছি সিঁড়ির শেষ ধাপে। আমাকে লাথি মারলেও এর নিচে আমি নামতে পারি না। শেষটায় মৌলানার ধাক্কাধাক্কিতে রওনা হলুম। জার্মান রাজদূতাবাস যাবার পথ সুদিনে অভিসারিকাদের পক্ষে বড় প্রশস্ত, নির্জন এবং বনবীথিকার ঘন পল্লবে মর্মরিত। রাস্তার এক পাশ দিয়ে কাবুল নদী এঁকে বেঁকে চলে গিয়েছে। তারই রসে সিক্ত হয়ে হেথায় নবকুঞ্জ, হোথায় পঞ্চচিনার। নিতান্ত আরসিক যেন কল্পনা করে নিতে পারে যে লুকোচুরি রসকেলির জন্য এর যে উত্তম বন্দোবস্ত মানুষ চেষ্টা করেও করতে পারত না। কিন্তু এ দুর্দিনে সে রাস্তা চোর ডাকাতের বেহেস্ত, পদাতিকের গোরস্থান। আব্দুর রহমান বেরোবার সময় ছোট পিস্তলটা জোর করে ওভারকোটের পকেটে পুরে দিয়েছিল। নিতান্ত ফিচেল চোর হলে এটা কাজে লেগে যেতেও পারে। এসব রাস্তায় হাঁটতে হয় সগর্বে, সদম্ভে, ডাইনে বাঁয়ে না তাকিয়ে মাথা খাড়া করে। কিন্তু আমার সে তাগত কোথায়? তাই শীষ দিয়ে চললুম এমনই কায়দায় যেন আমি নিত্যি নিত্যি এ পথ দিয়ে আসা যাওয়া করি। পথের শেষে পাহাড়, বেশ উঁচুতে রাজদূতাবাস। সে চড়াই ভেঙে যখন শেষটায় রাজদূতের ঘরে গিয়ে ঢুকলুম তখন আমি ভিজে ন্যাকড়ার মতো নেতিয়ে পড়েছি। রাজদূত মুখের কাছে ব্রান্ডির গেলাস ধরলেন। এত দুঃখেও আমার হাসি পেল। মুসলমান মরবার পূর্বে মদ খাওয়া ছাড়ে, আমি মরবার আগে মদ ধরব নাকি? মাথা নাড়িয়ে অসম্মতি জানালুম। জার্মানরা কাজের লোক। ভনিতা না করেই বললেন, বেনোয়া সাহেবের মুখে শোনা আপনি নাকি জার্মানিতে পড়তে যাবার জন্য টাকা কামাতে এদেশে এসেছিলেন। হ্যাঁ, আপনার সব টাকা নাকি একজন ভারতীয় মহাজনের কাছে জমা ছিল
এবং সে নাকি বিপ্লবে মারা যাওয়ায় আপনার সব টাকা খোয়া গিয়েছে। আমি বললুম, হ্যাঁ। রাজদূত খানিকক্ষণ ভাবলেন, তারপর জিজ্ঞাসা করলেন, আপনি বিশেষ করে কেন জার্মানিতেই যেতে চেয়েছিলেন বলুন তো? আমি বললুম, শান্তিনিকেতন লাইব্রেরিতে কাজ করে ও বিশ্বভারতীর বিদেশি পণ্ডিতদের সংসর্গে এসে আমার বিশ্বাস হয়েছে যে উচ্চশিক্ষার জন্য আমার পক্ষে জার্মানি সবচেয়ে ভালো হবে। এছাড়া আরও একটা কারণ ছিল, সেটা বললুম না। রাজদূতেরা কখন খুশি কখন বেজার হয় সেটা বোঝা গেলে নাকি তাদের চাকরি যায়। কাজেই আমি তার প্রশ্নের কারণের তাল ধরতে না পেরে বায়া তবলা কোলে নিয়ে বসে রইলুম। বললেন, আপনি ভাববেন না, এই কটি খবর সঠিক জানবার জন্যই আপনাকে কষ্ট দিয়ে এখানে আনিয়েছি। আমি শুধু আপনাকে জানাতে চাই, আমার দ্বারা যদি আপনার জার্মান যাওয়ার কোনো সুবিধা হয় তবে আমি আপনাকে সে সাহায্য আনন্দের সঙ্গে করতে প্রস্তুত। আপনি বলুন, আমি কি প্রকারে আপনার সাহায্য করতে পারি? আমি অনেক ধন্যবাদ জানালুম। রাজদূত উত্তরের অপেক্ষায় বসে আছেন, কিন্তু আমার চোখ কোনো পন্থাই ধরা দিচ্ছে না। হঠাৎ মনে পড়ে গেল, খোদা আছেন, গুরু আছেন। বললুম, জার্মান সরকার প্রতি বছর 2-1টি ভারতীয়কে জার্মানিতে উচ্চশিক্ষার জন্য বৃত্তি দেন। তারই একটা যদি জোগাড় করে দিতে পারেন তবে। বাধা দিয়ে রাজদূত বললেন, জার্মান সরকার যদি একটি মাত্র বৃত্তি একজন বিদেশিকেও দেন তবে আপনি সেটা পাবেন, আমি কথা দিচ্ছি। আমি অনেক ধন্যবাদ জানিয়ে বললুম, পোয়েট টেগোরের কলেজে আমি পড়েছি, তিনি খুব সম্ভব আমাকে সার্টিফিকেট দিতে রাজি হবেন। রাজদূত বললেন, তাহলে আপনি এত কষ্ট করে কাবুল এলেন কেন? টেগোরকে জার্মানিতে কে না চেনে? আমি বললুম, কিন্তু পোয়েট সবাইকে অকাতরে সার্টিফিকেট দেন। এমনকি এক তেল কোম্পানিকে পর্যন্ত সার্টিফিকেট দিয়েছেন যে তাদের তেল ব্যবহার করলে নাকি টাকে চুল গজায়। রাজদূত মৃদু হাস্য করে বললেন, টেগোর বড় কবি জানতুম, কিন্তু এত সহৃদয় লোক সে কথা জানতুম না তো। অন্য সময় হলে হয়তো এই খেই ধরে জার্মানিতে রবীন্দ্রনাথ প্রবন্ধের মাল মশলা জোগাড় করে নিতুম, কিন্তু আমার দেহ তখন বাড়ি ফিরে খাটে শোবার জন্য আকুবাকু লাগিয়েছে। উঠে দাঁড়িয়ে বললুম, এ দুর্দিনে যে আপনি নিজে থেকে আমার অনুসন্ধান করেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ দেবার মতো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। বৃত্তি হলে ভালো, না হলেও আমি সয়ে নিতে পারবো, কিন্তু আপনার সৌজন্যের কথা কখনো ভুলতে পারবো না। রাজদূত উঠে দাঁড়ালেন। হ্যান্ডশেকের সময় হাতে সহৃদয়তার চাপ দিয়ে বললেন, আপনি নিশ্চয়ই বৃত্তিটা পাবেন, নিশ্চিন্ত থাকুন। দূতাবাস থেকে বেরিয়ে বাড়িটার দিকে আরেকবার ভালো করে তাকালুম। সমস্ত বাড়িটা আমার কাছে যেন মধুময় বলে মনে হলো। তীর্থের উৎপত্তি কি করে হয় সে সম্বন্ধে আমি কখনো কোনো গবেষণা করিনি। আর মনে হলো, সহৃদয়তা, করুণা, মৈত্রীর সন্ধান যখন এক মানুষ অন্য মানুষের ভেতর পায় তখন তাকে কখনো মহাপুরুষ, কখনো অবতার, কখনো দেবতা বলে ডাকে এবং তার পাদপীঠকে জড় জেনেও পুণ্যতীর্থ নাম দিয়ে অজরামর করে তুলতে চাই। এবং সে বিচারের সময় মানুষ উপকারের মাত্রা দিয়ে কে মহাপুরুষ কে দেবতা সে কথা যাচাই করে না। তার স্পর্শকাতর হৃদয় তখন কৃতজ্ঞতার বন্যায় সব তর্ক, সব যুক্তি, সব পরিপ্রেক্ষিতে, সব পরিমাণ জ্ঞান ভাসিয়ে দেয়। শুধু একটি পরিমাণ জ্ঞান আমার মন থেকে তখনও ভেসে যায়নি এবং কশ্চিন কালেও যাবে না। যে ভদ্রলোক আমাকে এই দুর্দিনে স্মরণ করলেন তিনি রাজদূত, স্যার ফ্রান্সিস হ্যাম্প্রিসেসও রাজদূত, কিন্তু আর না। ভাবপ্রবণ বাঙালি একবার অনুভূতিগত বিষয়বস্তুর সন্ধান পেলে মূল বক্তব্য বিভাগ ভুলে যায়। তিতিক্ষু পাঠক, এ স্থলে আমি করজোড়ে আপনার কাছে ক্ষমা চাইছি। জার্মান রাজদূতের সঙ্গে আমার যোগাযোগের কাহিনীটা নিতান্ত ব্যক্তিগত এবং তার বয়ান ভ্রমণ কাহিনীতে চাপানো যুক্তিযুক্ত কিনা সে বিষয়ে আমার মনে বড় দ্বিধা রয়ে গিয়েছে,
কিন্তু ব্যক্তিগত অভিজ্ঞতার যে হিরণময় পাত্রে সত্যস্বরূপ রস লুক্কায়িত আছেন, তার ব্যক্তিহিরণ আপন চাকচিক্য দিয়ে আমার চোখ এমনই ধাঁধিয়ে দিয়েছে যে তাই দেখে আমি মুগ্ধ। সে পুষণ কোথায়, যিনি পাত্রখানি উন্মোচন করে আমার সামনে নৈর্ব্যক্তিক আনন্দঘন চিরন্তন রসসত্তা তুলে ধরবেন? বিপ্লবের একাদশী, ইংরেজ রাজদূতের বিদগ্ধ বর্বরতা, জার্মান রাজদূতের অযাচিত অনুগ্রহ, অনাত্মীয় বৈরাগ্যের নিরীক্ষণ করা তো আমার কর্ম নয়। জার্মান রাজদূতাবাস থেকে বেরিয়ে মনে পড়ল 12 বছর পূর্বে আফগানিস্তান যখন পরাধীন ছিল, তখন আমির হবিবুল্লাহ রাজা মহেন্দ্র প্রতাপকে এই বাড়িতে রেখে অতিথি সৎকার করেছিলেন। এই বাড়ির পাশেই হিন্দুস্তানের সম্রাট বাবুর বাদশার কবর। সে কবর দেখতে আমি বহুবার গিয়েছি, আজ যাবার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু কেন জানি নে পা দুখানা আমাকে সেই দিকেই টেনে নিয়ে গেল। খোলা আকাশের নিচে কয়েক ফালি পাথর দিয়ে বানানো অত্যন্ত সাদাসিধে কবর। মোগল সরকারের নগণ্যতম মুহুরিদের কবরও হিন্দুস্তানে এর চেয়ে বেশি জৌলুস ধরে। এ কবরের তুলনায় পুত্র হুমায়ুনের কবর তাজমহলেরও বাড়া। আর আকবর জাহাঙ্গীর যেসব স্থাপত্য রেখে গিয়েছিলেন, সেসব তো বাবুরের স্বপ্নও ছাড়িয়ে যায়। বাবুরের আত্মজীবনী যারা পড়েছেন, তারা এই কবরের পাশে দাঁড়ালে যে অনুভূতি পাবেন, সে অনুভূতি হুমায়ুন বা শাহজাহানের কবরের কাছে পাবেন না। বাবুর মোগল বংশের পত্তন করে গিয়েছেন এবং আরও বহু বহু বীর বহু বহু বংশের পত্তন করে গিয়েছেন। কিন্তু বাবুরের মতো সুসাহিত্যিক রাজা রাজরাদের ভিতর তো নেই, সাধারণ লোকের মধ্যেও কম। এবং সাহিত্যিক হিসেবে বাবুর ছিলেন অত্যন্ত সাধারণ মাটির মানুষ, এবং সেই তত্ত্বটি তার আত্মজীবনীর পাতায় পাতায় বারবার ধরা পড়ে। কবরের কাছে দাঁড়িয়ে মনে হয় আমি আমারই মতো মাটির মানুষ, যেন এক আত্মজনের সমাধির কাছে এসে দাঁড়িয়েছি। আমাদের দেশের একজন ঐতিহাসিক সিজারের আত্মজীবনীর সঙ্গে বাবুরের আত্মজীবনীর তুলনা করতে গিয়ে প্রথমটির প্রশংসা করেছেন বেশি। তার মতে বাবুরের আত্মজীবনী এ শ্রেণীর লেখাতে দ্বিতীয় স্থান পায়। আমি ভিন্ন মত পোষণ করি, কিন্তু এখানে সে তর্ক জুড়ে পাঠককে আর হয়রান করতে চাই নে। আমার বক্তব্য শুধু এইটুকু: দুটি আত্মজীবনী সাহিত্য সৃষ্টি, নিরস ইতিহাস নয়। এর মধ্যে ভালো মন্দ বিচার করতে হলে ঐতিহাসিক হবার কোনো প্রয়োজন নেই। যে কোনো রসজ্ঞ পাঠক নিজের মুখেই ঝাল খেয়ে নিতে পারবেন। তবে আফসোস শুধু এইটুকুই, বাবর তার কেতাব জগতাই তুর্কিতে ও সিজার লাতিনে লিখেছেন বলে এই দুখানি মূলে পড়া আমাদের পক্ষে সোজা নয়। সান্ত্বনা এইটুকু যে আমাদের লব্ধপ্রতিষ্ঠ ঐতিহাসিকও কেতাব দুখানা অনুবাদে পড়েছেন। পূর্বেই বলেছি, কবরটি অত্যন্ত সাদামাটা এবং এতই অলঙ্কার বর্জিত যে তার বর্ণনা দিতে পারেন শুধু জবরদস্ত অলঙ্কারিকই। কারণ বাবর তার দেহাস্থি কিভাবে রাখা হবে সে সম্বন্ধে এতই উদাসীন ছিলেন যে নূর ই জাহানের মতো গরিব গোরে দ্বীপ জেলো না, ফুল দিও না, কেউ ভুলে শামা পোকার না পড়ে পাক, দাগ না পায় বুলবুলে, সত্যেন্দ্রনাথ দত্ত। কবিত্ব করেননি বা জাহানারার মতো বহুমূল্য আভরণে করিও না সুসজ্জিত কবর আমার, তৃণ শ্রেষ্ঠ আভরণ দীন আত্মা জাহান আমার, সম্রাট কন্যার বলে 5 জনকে সাবধান করে দেবার প্রয়োজন বোধ করেননি। তবে এ কথা ঠিক, তিনি শেষ শয্যা যেমন কর্মভূমি ভারতবর্ষে গ্রহণ করতে চাননি, ঠিক জন্মভূমি ফরগানকেও মৃত্যুকালে স্মরণ করেননি। যীশুখ্রিস্ট বলেছেন, দ্য ফক্সেস হ্যাভ হোলস and the birds of the air have nests, but the Son of Man hath not where to lay his head. রবীন্দ্রনাথও বলেছেন, বিশ্বজগৎ আমারে মাগিলে কে মোর আত্মপর, আমার বিধাতা আমাতে জাগিলে কোথায় আমার ঘর। জীবিত অবস্থায় যখন মহাপুরুষের আশ্রয়স্থল নেই, তখন মৃত্যুর পর তার জন্মভূমি বাকি আর মৃত্যুস্থলই বাকি।
ইংরেজি সার্ভে কথাটা গুজরাটিতে অনুবাদ করা হয় সিংহাবলোকন দিয়ে। বাবুর শব্দের অর্থ সিংহ। আমার মনে হলো এই উঁচু পাহাড়ের উপর বাবুরের গোর দেয়া সার্থক হয়েছে। এখান থেকে সমস্ত কাবুল উপত্যকা, পূর্বে ভারতমুখী গিরিশ্রেণী, উত্তরে ফরগনা যাবার পথের হিন্দুকুশ, সব কিছু ডাইনে বায়ে ঘাড় ঘুরিয়ে সিংহাবলোকনে দেখেছেন সিংহরাজ বাবুর। নেপোলিয়নের সমাধি আস্তরণ নির্মাণ করা হয়েছে মাটিতে গর্ত করে সমতল ভূমির বেশ খানিকটা নিচে। স্থপতিকে এরকম পরিকল্পনা করার অর্থ বোঝাতে অনুরোধ করা হলে তিনি উত্তরে বলেছিলেন, যে সম্রাটের জীবিত অবস্থায় তার সামনে এসে দাঁড়ালে সকলকেই মাথা হেট করতে হতো, মৃত্যুর পরও তার সামনে এলে সব জাতিকে যেন মাথা নিচু করে তার শেষ সজ্জা দেখতে হয়। ফরগনার গিরিশিখরে দাঁড়িয়ে যে বাবুর সিংহাবলোকন দিয়ে জীবনযাত্রা আরম্ভ করেছিলেন, যে সিংহাবলোকন দক্ষতা বাবুরের শিরে হিন্দুস্তানের রাজমুকুট পরিয়েছিল, সেই বাবুর মৃত্যুর পরও কি সিংহাবলোকন করতে চেয়েছিলেন? জীবন মরণের মাঝখানে দাঁড়িয়ে তাই কি বাবুর কাবুলের গিরিশিখরে দেহাস্তি রক্ষা করার শেষ আদেশ দিয়েছিলেন? কিন্তু কি পরস্পর বিরোধী প্রলাপ বকছি আমি। একবার বলছি বাবুর তার শেষ শয্যা সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন ছিলেন, আর তার পরক্ষণেই ভাবছি মৃত্যুর পরও তিনি তার বিহারস্থলের সম্মোহন কাটিয়ে উঠতে পারেননি। তবে কি মানুষের চিন্তা করার কল মগজে নয়, সেটা পেটে? না খেতে পেয়ে সে যন্ত্র স্টিয়ারিং ভাঙা মোটরের মতো চতুর্দিকে এলো পাতাড়ি ছুটোছুটি লাগিয়েছে। পিছন ফিরে শেষবারের মতো কবরের দিকে তাকাতে আমার মনের সব দ্বন্দ্বের অবসান হলো। বরফের শুভ্র কম্বলে ঢাকা ফকির বাবুর খোদাতালার সামনে সেজদা নিয়ে যেন অন্তরের শেষ কামনা জানাচ্ছেন। কি সে কামনা? ইংরেজ ধর্ষিত ভারতের জন্য মুক্তি, মোক্ষ, নজাত কামনা করছেন। শিবাজি উৎসবে গুরুদেব গিয়েছিলেন, মৃত্যু সিংহাসনে আজি বসিয়াছ অমর মূরতি, সমুন্নত ভালে যে রাজ কিরীটি শোভে, তার দিব্যজ্যোতি লুকাবে না কভু কোনো কালে। তোমারে চিনেছি আজি হে রাজন, চিনেছি চিনেছি তুমি মহারাজ, তব রাজকর লয়ে আজ কোটি বঙ্গের নন্দন দাঁড়াইবে আজ। প্রথম সেটি আবৃত্তি করলুম, তারপর কোরআন শরীফের আয়াত পড়ে পরলোকগত আত্মার সদ্গতির জন্য মোনাজাত করে পাহাড় থেকে নিচে নেমে বাবুরশা গ্রামে এলুম। শুনেছি মানস সরোবরে যাবার পথে নাকি তীর্থযাত্রীরা অসহ্য কষ্ট সত্ত্বেও মরে না, মরে ফেরার পথে। শীত, বরফ, পাহাড়ের চড়াই উতরাই সহ্য হয়ে যাওয়া সত্ত্বেও তখন নাকি তাদের সম্মুখে আর কোনো কাম্য বস্তু থাকে না বলে মনের জোর একদম লোপ পেয়ে যায়। ফিরে তো যেতে হবে সেই আপন বাসভূমে। দৈনন্দিন দুঃখ যন্ত্রণা, আশা নিরাশার একটানা জীবন স্রোতে। এ বিরাট অভিজ্ঞতার পর সে পতন এতই ভয়াবহ বলে মনে হয় যে তখন সামান্যতম সংকটের সামনে তীর্থযাত্রী ভেঙে পড়ে, আর বরফের বিছানায় সেই যে শুয়ে পড়ে তার থেকে আর কখনো ওঠে না। আমার পা আর চলে না, কোমর ভেঙে পড়ছে, মাথা ঘুরছে, শীতে হাত পায়ের আঙুলের ডগা জমে আসছে, কান আর নাক অনেকক্ষণ হলো সম্পূর্ণ অচেতন হয়ে গিয়েছে। জোরে হেঁটে যে গা গরম করব সে শক্তি আমার শরীরে আর নেই। নির্জন রাস্তা, হঠাৎ মোড় ঘুরতেই দেখি উল্টো দিক থেকে আসছে গোটা আষ্টেক উর্দি পরা সেপাই। ভালো করে না তাকিয়ে বুঝতে পারলুম এরা বাচ্চায়ে সকাবের দলের ডাকাত। আমানুল্লার পলাতক সৈন্যদের ফেলে দেওয়া উর্দি পরে নয়া শাহনশাহ বাদশার ভুইফোড় ফৌজের গণ্যমান্য সদস্য হয়েছেন। পিঠে চকচকে রাইফেল ঝোলানো, কোমরে বুলেটের বেল্ট, আর চোখে মুখে যে ক্রূর লোলুপ ভাব, তার সঙ্গে তুলনা দিতে পারি এমন চেহারা আমি জেলের বাইরে ভিতরে কোথাও দেখিনি। জীবনের বেশিরভাগ এরা কাটিয়েছে লোকচক্ষুর অন্তরালে, হয় গোরস্থানে, নয় পর্বত গুহার আধো আলো অন্ধকারে। পুঞ্জীভূত আশুষ্ক পুরীস্তবকে শুকর উল্টে পাল্টে দিলে যে বিভৎস
দুর্গন্ধ বেরোয়। রাষ্ট্রবিপ্লবের উৎক্ষিপ্ত এই দস্যুদল আমার সামনে সেই রূপ সেই গন্ধ নিয়ে আত্মপ্রকাশ করল। ডাকাতগুলোর গায়ে ওভারকোট নেই, সেই লোভেই তো তারা আমাকে খুন করতে পারে। নির্জন রাস্তায় নিরীহ পথিককে খুন করে তার সব কিছু লুটে নেওয়া তো এদের কাছে কোনো নতুন পুণ্য সঞ্চয় নয়। আমার পালাবার শক্তি নেই, পথও নেই, তার উপর আমি গায়ের ছেলে। বাঘ দেখলে পালাই, কিন্তু বুনো শুয়োরের সামনে থেকে পালাতে কেমন যেন ঘেন্না বোধ হয়। পালাই অবশ্য দুই অবস্থাতেই। আমার থেকে ডাকাতরা যখন প্রায় 10 গজ দূরে, তখন তাদের সর্দার হঠাৎ হুকুম দিল, দাঁড়া। সঙ্গে সঙ্গে 8 জন লোক ডেড হল্ট করল। দলপতি বলল, নিশান কর। সঙ্গে সঙ্গে 8খানা রাইফেলের গোল ছেদা আমার দিকে স্থির দৃষ্টিতে তাকালো। ততক্ষণে আমিও থমকে দাঁড়িয়েছি, কিন্তু তারপর কি হয়েছিল আমার আর ঠিক মনে নেই। আমার স্মরণশক্তির ফিল্ম পরে বিস্তর ডেভেলপ করেও তার থেকে এতটুকু আঁচড় বের করতে পারিনি। আমার চৈতন্যের শাটার তখন বিলকুল বন্ধ হয়ে গিয়েছিল বলে মনের সুপার ডাবল এক্সও কোনো ছবি তুলতে পারেনি। 8খানা রাইফেলের অন্ধকোটর আমার দিকে তাকিয়ে আর আমি ঠায় দাঁড়িয়ে। এ দৃশ্যটা আমি তারপর বার কয়েক স্বপ্নেও দেখেছি। কাজেই আজ আর হলপ করে বলতে পারবো না কোন ঘটনা, কোন চিন্তাটা সত্যি বাবুরশা গ্রামের কাছে বাস্তবে ঘটেছিল আর কোনটা স্বপ্নের কল্পনা মাত্র। আবছা আবছা শুধু একটা কথা মনে পড়ছে, কিন্তু আবার বলছি, আমার ডান হাত ছিল ওভারকোটের পকেটে ও তাতে ছিল আব্দুর রহমানের গুজে দেওয়া ছোট্ট পিস্তলটি। একবার বোধ করে লোভ হয়েছিল সেই পিস্তল বের করে অন্তত এক বেটা বদমাইশকে খুন করার। মনে হয়েছিল মরব যখন নিশ্চয়ই, তখন স্বর্গে যাবার পুণ্যটাও জীবনের শেষ মুহূর্তে সঞ্চয় করে নিই। আজ আমার আর দুঃখের সীমা নেই। কেন সেদিন গুলি করলুম না? পাগলা বাদশাহ মোহাম্মদ তুগলক তার প্রজাদের ব্যবহারে এবং প্রজারা তার ব্যবহারে এতই তিক্ত বিরক্ত হয়ে উঠেছিল যে তিনি যখন মারা গেলেন তখন তুগলকের সহচর ঐতিহাসিক জিয়াউদ্দিন বরানী বলেছিলেন, মৃত্যুর ভিতর দিয়ে বাদশাহ তার প্রজাদের হাত থেকে নিষ্কৃতি পেলেন, প্রজারা বাদশার হাত থেকে নিষ্কৃতি পেল। সেদিন পুণ্য সঞ্চয়ের লোভে যদি গুলি চালাতুম, তাহলে সংসারের 5 জন আমার হাত থেকে নিষ্কৃতি পেতেন, আমিও তাদের হাত থেকে নিষ্কৃতি পেতুম। হঠাৎ শুনি অট্টহাস্য, তারশিদ তারশিদ, সবাই চেঁচিয়ে বলছে তারশিদ, অর্থাৎ ভয় পেয়েছে ভয় পেয়েছে, লোকটা ভয় পেয়েছে রে। আর সঙ্গে সঙ্গে সবাই হেসে কুটি কুটি। কেউ মোটা গলায় খক খক করে, কেউ বন্দুকটা বগল দাবায় চেপে খ্যাক খ্যাক করে, কেউ ড্রয়িং রুম বিহারিনীদের মতো দুহাত তুলে কলরব করে, আর 2-1 জন আমার দিকে তাকিয়ে নিঃশব্দে মিটমিটিয়ে। একজন হেঁড়ে গলায় বলল, এই মুরগিটাকে মারার জন্য 8টা বুলেটের বাজে খরচা, ইয়া আল্লাহ। আমার দৈর্ঘ্যপ্রস্থের বর্ণনা দেব না, কারণ বাঙালিকে মুরগি বলার হক এদের আছে। মুরগি হই আর মোরগি হই, আমি কসাইয়ের হাত থেকে খালাস পাওয়া মুরগির মতো পালাতে যাচ্ছিলুম, কিন্তু পেটের ভিতর কিরকম একটা অদ্ভুত ব্যথা আরম্ভ হয়ে যাওয়াতে অতি আস্তে আস্তে বাড়ির দিকে চলতে আরম্ভ করলুম। আফগান রসিকতা হাস্যরস না রুদ্ররসের পর্যায়ে পড়ে সে বিচার আলংকারিকেরা করবেন। আমার মনে হয় রসটা বীভৎস প্রধান বলে মহামাংসের ওজনে এটাকে মহারস বলা যেতে পারে। কিন্তু এই আমার শেষ পরীক্ষা নয়। বাড়ি থেকে ফার্লং খানিক দূরে আরেক দল ডাকাতের সঙ্গে দেখা, কিন্তু এদের সঙ্গে নতুন ঝকমকে ইউনিফর্ম পরা একটি ছোকরা অফিসার ছিল বলে বিশেষ দুশ্চিন্তাগ্রস্ত হলুম না। দলটা যখন কাছে এসেছে তখন অফিসারের মুখের দিকে তাকিয়ে তাকে চেনা চেনা বলে মনে হলো। আরে, এ তো 2 দিন আগেও আমার ছাত্র ছিল, আর পড়াশোনায় এতই ডডনং এবং আকাট মূর্খ ছিল যে তাকেই আমি আমার মাস্টারি জীবনে বকাঝোকা করেছি সবচেয়ে বেশি। সে কথাটা মনে হতেই আমি আবার 8টা রাইফেলের চোঙা চোখের সামনে দেখতে পেলুম। ডাইনে গলি ছিল, বেয়াড়া ঘুড়ির মতো গোত্তা খেয়ে সেদিকে ঢুঁ দিলুম।
ছেলেটা যদি দাঁত তোলার তালে থাকে তবে অক্কা না হোক, কপালে বেইজ্জতি তো নিশ্চয়ই। হে মুর্শিদ, কি কুক্ষণেই না এই দুশ্মনের পুরীতে এসেছিলুম। হে মওলা আলীর মেহেরবান, আমি জোড়া বকরি। পিছনে শুনি মিলিটারি বুটের ছুটে আসার শব্দ। তবেই হয়েছে। মুর্শিদ, মওলা সকলেই আমাকে ত্যাগ করেছেন। ইংরেজি প্রবাদেরই তবে আশ্রয় নি। ইভেন দ্য ওয়ার্মস টার্নস। ঘুরে দাঁড়ালুম। ছেলেটা চেঁচাচ্ছে, মোয়াল্লেম সাহেব, মোয়াল্লেম সাহেব। কাছে এসে আব্দুর রহমানি কায়দায় সে আমার হাত দুখানা তুলে নিয়ে বারবার চুমু খেলো, কুশল জিজ্ঞেস করলো এবং শেষটায় বেমক্কা ঘোরাঘুরির জন্য মুরব্বির মতো ঈষৎ তম্বিও করলো। আমি হে হে বিলক্ষণ বিলক্ষণ তার বলতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তওবা তওবা বলে গেলুম। কখনো তাগ মাফিক ঠিক জায়গায়, কখনো ভয়ের ধকল কাটাতে গিয়ে উল্টো পাল্টা। ভাড়া কেটে যাওয়ায় আমারও সাহস বেড়ে গিয়েছে। জিজ্ঞেস করলুম, এ বেশ কোথায় পেলে বৎস? বাবুর শাহ পাহাড়ের মতো বুক উঁচু করে বৎস বলল, কর্নাইল সুদম, অর্থাৎ আমি কর্নেল হয়ে গিয়েছি। ইয়া আল্লাহ, 19 বছর বয়সে রাতারাতি কর্নেল! আমাদের সুরেশ বিশ্বাসও চেনার মধ্যে তো উনি আমাদের নীলমণি, তো এত বড় কসরত দেখাতে পারেননি। আমার লোভ বেড়ে গেল। শুধালুম, জেনারেল হবার দিল্লি কত দূর? গম্ভীরভাবে বলল, দূর নিস্তা। খুদা তালা মেহেরবান, বিপ্লবটা বড়ই পয়মন্ত। কর্নেল সাহেব বুঝিয়ে বললেন, আমির হবিবুল্লাহ খান আমার পিসির দেবরের মামা শ্বশুর। সম্পর্কটা ঠিক কি বলেছিল আমার মনে নেই, তবে এর চেয়ে ঘনিষ্ঠতর নয়। আমি অত্যন্ত গর্ববোধ করলুম। ধন্য আমার মাস্টারি, ধন্য আমার শিষ্য, ধন্য এ বিপ্লব, ধন্য এ উপবাস। আমার শিষ্য রাতারাতি কর্নেল হয়ে গেল। রবীন্দ্রনাথও ঠিক এই অবস্থায় গিয়েছিলেন, এতদিনে জানলেম যে কাঁদন কাঁদলেম সে কাহার জন্য। ধন্য এ জাগরণ, ধন্য এ ক্রন্দন, ধন্য রে ধন্য। স্থির করলুম, ফুসরত পাওয়া মাত্রই প্রবাসীতে বঙ্গের বাহিরে বাঙালি পর্যায়ে আমার কীর্তির খবরটা পাঠাতে হবে। এলাহাবাদ ব্রাহ্ম সমাজের বাঙালি দারোয়ান মারা গেলে যখন সাড়ম্বর খবর বেরোতে পারে, তখন আমার কীর্তি উড়ে বলে কি বামুন নয়? পরের বাড়ি জ্বলছে সত্যি, তাই বলে সে আগুনে আমি সিগারেট ধরাবো না? আবদার। বললুম, তাহলে বৎস, যদি অনুমতি দাও তবে বাড়ি যাই। মিলিটারি কণ্ঠে বলল, আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি, রাস্তায় অনেক ডাকু। বলে অজানায় সে আপন সঙ্গীদের দিকেই তাকালো। তাই সই, দান উল্টে গিয়েছে। এখন তুমি গুরু, আমি শিষ্য। আমাকে বাড়িতে পৌঁছিয়ে দিয়ে আমার বসবার ঘরে কর্নেল দুদণ্ড রসালাপ করলেন। আমানুল্লাহকে সাপমন্নি দিলেন ও মৌলানাকে মিলিটারি স্ট্র্যাটেজি সম্বন্ধে তালিম দিলেন। আমার কাছ থেকে বিদায় নিয়ে যাবার সময় কর্নেল আব্দুর রহমানের খাস কামরায় ঢুকল। কাবুলে ছাত্রেরা গুরুগৃহে ভৃত্যের সঙ্গে ধূমপান করে, কিন্তু আব্দুর রহমান তো বিপদে পড়ল। বহুকাল থেকে তার তামাক বাড়ন্ত। লোকটা আবার ধাপ্পা দিতে জানে না, আমার সঙ্গে এতদিন থেকেও। কিন্তু তাতে আশ্চর্য হবারই বাকি। বনমালী ও গুরুদেবের সঙ্গে বাস করে কবিতা লিখতে শেখেনি। মৌলানা বললেন, সমস্ত সকাল কাটালুম ব্রিটিশ লিগেশন আর বাচ্চার পররাষ্ট্র দপ্তরে। কান্নাকাটিও কম করিনি। দাড়িতে হাত রেখে শপথ করে বললুম, 2 মাস হলো শুকনো রুটি ছাড়া আর কিছু পেটে পড়েনি। আসছে পরশু থেকে সে রুটিও আর জুটবে না। ব্রিটিশ লিগেশনে বললুম, কাবুলের পিজরা থেকে মুক্তি দাও। পররাষ্ট্র দপ্তরে বললুম, 2 মুঠো অন্ন দাও। আমি বললুম, পররাষ্ট্র দপ্তর আর মুদির দোকান এক প্রতিষ্ঠান নাকি? তোমার উচিত ছিল মুর্গে সৈয়দ তুয়ম ইবতাদে অমদর দামে ইশক, ইয়া বোকশ ইয়া দানা দে ইয়া অজ কপস আজাদ গুন। পাখির মতো বাধা পড়ে গেছি কঠিন প্রেমের ফাঁদ। হয় মেরে ফেলো, নয় দানা দাও, নয় খোলো এই বাঁধ।
তুমি তো মাত্র দুটি পন্থা বাতলালে, হয় দানা দাও, নয় খোলো বাদ। তৃতীয়টা বললে না কেন, নয় মেরে ফেলো। আপ্তবাক্যের বিকলাঙ্গ উদ্ধৃতি গোবধের ন্যায় মহাপাপ। মাওলানা বললেন, তাই সই, শিক্ষাবাপ করে খাবো। শীতে ধুকছি, যেন কম্প দিয়ে ম্যালেরিয়া জ্বর। মাঝে মাঝে তন্দ্রা লাগছে, কখনো মনে হয় খাট থেকে পড়ে যাচ্ছি। সঙ্গে সঙ্গে পা দুটো ঝাঁকুনি দিয়ে হঠাৎ শটান লম্বা হয়ে যায়। কখনো চিৎকার করে উঠি, আব্দুর রহমান, আব্দুর রহমান! কেউ আসে না। কখনো দেখি আব্দুর রহমান খাটের বাজুতে হাত দিয়ে মাথা নিচু করে বসে, কিন্তু কই, তাকে তো ডাকিনি। শুনি যে দু চারটে সামান্য মন্ত্র জানে, তাই বিড়বিড় করে পড়ছে। তার সঙ্গে দুঃস্বপ্ন, এরোপ্লেনে বসে আছি, বাচ্চার ডাকাত দল 8টা রাইফেল বাগিয়ে ছুটে আসছে এরোপ্লেন থামাবার জন্য। ইঞ্জিন স্টার্ট নিচ্ছে না। একসঙ্গে 8টা রাইফেলের শব্দ। ঘুম ভেঙে যায়। শুনি সত্যিকার রাইফেলের আওয়াজ আর চিৎকার। পাড়ায় ডাকু পড়েছে। আর দেখি মা ইলিশ মাছ ভাজছেন। মাগো! অন্ধকার হয়ে আসছে। আব্দুর রহমান সাঝের পিদিম দেখাচ্ছে না কেন? ও, ভুলেই গিয়েছিলুম, কেরোসিন ফুরিয়ে গিয়েছে। আর কী বা হবে তেল দিয়ে? জীবন প্রদীপ যখন, চুলোয় যাগ্গে কবিত্ব। কিন্তু সামনে একই প্রকাণ্ড এক ঝুড়ি, তার ভিতরে আটা, রওগন, মাটন, আলু, পেঁয়াজ, মুরগি, আরও কত কী। তার সামনে বসে ভুইফোড় কর্নেল মিটমিটিয়ে হাসছে, ভারী বেয়াদব। আবার আব্দুর রহমানের মুখ এত পাঙাশ কেন? আমার ঘুম ভাঙছে না দেখে ভয় পেয়েছে? না, এ তো ঘুম নয়, স্বপ্নও নয়। আব্দুর রহমান বলল, হুজুর, কর্নাইল সাহেব সওগাত এনেছেন। একদিনে মানুষ কত উত্তেজনা সইতে পারে। আব্দুর রহমান আবার তাড়াতাড়ি বলল, হুজুর, আমাকে দোষ দেবেন না, আমি কিছু বলিনি। কর্নেল বলল, হুজুর যে কত কষ্ট পেয়েছেন তা আপনার চেহারা থেকেই বুঝতে পেরেছি, কিন্তু সবই খোদাতালার মর্জি। এখন খোদাতালার মর্জিতেই আপনার সঙ্গে আমার দেখা হয়ে গেল। আপনি যে আমাকে কত স্নেহ করতেন সে কথা কি আমি ভুলে গিয়েছি? আমি বললুম, সে কি কথা? তোমাকেই তো আমি সবচেয়ে বেশি বকেছি। কর্নেল ভারী খুশি। হ্যাঁ হ্যাঁ হুজুর, সেই কথাই তো হচ্ছে। আপনারও তাহলে মনে আছে আমাকে সবচেয়ে বেশি স্নেহ না করলে সবচেয়ে বেশি বকলেন কেন? তারপর মাওলানার দিকে তাকিয়ে খুশিতে গদগদ হয়ে বললেন, জানেন সাহেব, একদিন মোয়াল্লিম সাহেব আমার উপর এমনই চটে গেলেন যে আমাকে বললেন একটা বেত নিয়ে আসতে। ক্লাসের সবাই তাজ্জব হয়ে গেল। আমাদের দেশের মাস্টার বেত আনায় কাপ্তানকে দিয়ে, না হয় দুষ্টু ছেলের দুশ্মনকে দিয়ে। সে তখন বেছে বেছে তেজ বেত নিয়ে আসে। আমি তখন কি করলুম জানেন? ভাবলুম মোয়াল্লিম সাহেব যখন আর কাউকে কখনো চাবুক মারেননি, তখন তার বউনিতে ফাঁকি দিলে আমার অমঙ্গল হবে। নিয়ে এলুম একখানা 1 নম্বরের বেত। তার উপর কর্নেল মাওলানার দিকে তাকিয়ে চোখ টিপে বলল, মোয়াল্লিম সাহেব তখন কি করলেন জানেন? বেতখানা হাতে নিয়ে আমাকে জিজ্ঞেস করলেন, বেতের কাঁটাগুলো ফেলিসনি কেন? ছেলেরা সবাই বলল, তাহলে লাগবে কি করে? মাওলানা বললেন, সেদিন মার খেয়েছিলে বলেই তো আজ কর্নেল হয়েছ। কর্নেল আফসোস করে বলল, না, মোয়াল্লিম সাহেব মারেননি, আমি তো তৈরি ছিলুম, আমার হাতে বেত লাগে না। বলে তার হাত দুখানা মাওলানার সামনে ঘুরিয়ে ফিরিয়ে দেখালো। চাষার ছেলের হাত। অল্প বয়স থেকে কুহিস্তানের শক্ত জমিতে হাল ধরে ধরে দুখানা হাতে কড়া পড়ে গিয়ে চেহারা হয়েছে মোষের কাঁধের মতো। নখে চামড়ায় কোনো তফাৎ নেই। আর হাতের রেখা দেখে জ্যোতিষশাস্ত্রের প্রতি আমার ভক্তি বেড়ে গেল। লাঙলের ঘষায় হাতে অবশিষ্ট রয়েছে কুল্লে 1.5খানা রেখা। আয়ুরেখা তেলোর ইস্পার ওস্পার, হেডলাইন নেই। আর হার্ট লাইন তেলোর মধ্যিখানে এসে আচম্বিতে মরুফতে হারালো ধারা। ব্যাস, এই 1.5খানা লাইন নিয়ে সে সংসার চালাচ্ছে। জুপিটার, ভেনাস, সালমানের মাউন্ট রেখা কোনো কিচ্ছুর বালায় নেই। আর আঙুলগুলো
এমনই কুষ্ঠরোগীর মতো এবড়ো থেবড়ো যে হাতের আর জ্যোতিষশাস্ত্রের কোনো পর্যায়েই পড়ে না। না পড়ারই কথা, কারণ ডাকাত গোষ্ঠীর ছেলে কর্নেল হয়েছে সব শুদ্ধ কটা, আর তাদের সংস্পর্শে এসেছেন কজন বরাহমিহির, কজন কেইরো। আব্দুর রহমান ঝুড়ির সামনে মাথা নিচু করে বসে আছে। মৌলানা কর্নেলকে ধন্যবাদ দিয়ে আব্দুর রহমানকে ঝুড়ি রান্নাঘরে নিয়ে যেতে বললেন। সে ঝুড়ি নিয়ে উঠে দাঁড়ালো, কিন্তু ঘর থেকে বেরুলো না। আমি নিরুপায় হয়ে কর্নেলকে বললুম, রাত্রে এইখানেই খেয়ে যাও। আব্দুর রহমান তৎক্ষণাৎ রান্নাঘরে চলে গেল। কর্নেল বলল, আমাকে মাপ করতে হবে হুজুর, বাদশার সঙ্গে আমার রাতে খানা খাওয়ার হুকুম। মৌলানা শুধালেন, বাদশা কি খান? কর্নেল বললেন, সেই রুটি, পনির আর কিশমিশ, কচ্চিৎ কখনো দুমুঠো পোলাও। বলেন, যে খানা খেয়ে আমানুল্লাহ কাপুরুষের মতো পালালো, আমি সে খানা খেলে কাপুরুষ হয়ে যাব না? তারপর দুষ্ট হাসি হেসে বলল, আমি সব কথাই কান দিই না। আমানুল্লাহর বাবুর্চি এখনো রাজবাড়িতে রাধে, আমি তাই পেট ভরে খাই। কর্নেল যাবার সময় বলে গেল, আমি যেন আহারাদি সম্বন্ধে আর দুশ্চিন্তা না করি। 10 মিনিটের ভেতর আব্দুর রহমান কর্নেলের আনা কাঠ দিয়ে ঘরে আগুন জ্বেলে দিল। আমি সে আগুনের সামনে বসে সর্বাঙ্গে, মাংসে, রক্তে, হাড়ে, মজ্জায়, স্নায়ুতে স্নায়ুতে যে সঞ্জীবনী বহ্নির অভিযান অনুভব করলুম, তার তুলনা বা বর্ণনা দিতে পারি এমনতর শারীরিক অভিজ্ঞতা বা আলংকারিক ক্ষমতা আমার নেই। রোদে ফাটা জমি যেরকম সেচের জল ফাটলে ফাটলে ছিদ্রে ছিদ্রে কণায় কণায় শুষে নেয়, আমার শরীরের অণু পরমাণু যেন ঠিক তেমনই আগুনের গরম শুষে নিল। আমার মনে হলো, ভগীরথ যেমন জহ্নুধারা নিয়ে সাগররাজের সহস্র সন্তানের প্রাণদান করার বিজয় অভিযানে বেরিয়েছিলেন স্বয়ং ধন্বন্তরী, ঠিক সেই রকম সূক্ষ্ম শরীর ধারণ করে বহ্নিধারা সঙ্গে নিয়ে আমার অঙ্গে প্রবেশ করলেন। মুদিত নয়নে শিহরণে শিহরণে অনুভব করলুম প্রতি ভস্যকণায় জহ্নুকণার স্পর্শ। আমার শিশিরবদ্ধ অচেতন অণুতে অণুতে কৃষাণুর দীপ্ত স্পর্শের প্রাণ প্রতিষ্ঠার অভিষেক। সমস্ত দেহমন দিয়ে বুঝলুম আর্য ঐতিহ্য, ভারতীয় সভ্যতা, সনাতন ধর্মের প্রথম শব্দ ব্রহ্ম, ঋগ্বেদের প্রথম পদে কেন অগ্নিমীড়ে পুরোহিতম রূপে প্রকাশিত হয়েছেন। এবং সেমিতি ধর্মজগতেও তো তাই। ইহুদি, খ্রিস্ট, ইসলাম 3 ধর্মই সম্মিলিত কণ্ঠে স্বীকার করে একমাত্র মানুষ যিনি পরমেশ্বরের সম্মুখীন হয়েছিলেন তিনি মুসা, এবং তখন পরমেশ্বর তার প্রকাশের ইঙ্গিত দিয়েছিলেন রুদ্ররূপে বা তজল্লিতে। মুসা অজ্ঞান হয়ে গিয়েছিলেন। যখন জ্ঞান ফিরে পেলেন, তখন দেখলেন তার সামনের সব কিছু ভস্মীভূত হয়ে গিয়েছে। গ্রিক দেবতা প্রমিথিউস ও দেবরাজ জুপিটারের কলহ হয়েছিল অগ্নি নিয়ে। মানব সভ্যতা আরম্ভ হয় প্রমিথিউসের কাছ থেকে পাওয়া সেই অগ্নি দিয়ে। নলরাজ ইন্ধন প্রজ্বালনে সুচতুর ছিলেন বলেই কি তিনি দেবতাদের ঈর্ষাভাজন হলেন? নল শব্দের অর্থ চোঙ্গা। প্রমিথিউসও আগুন চুরি করেছিলেন চোঙ্গার ভেতর করে। ভারতীয় আর্য, গ্রিক আর্য 2 গোষ্ঠী, এবং তৃতীয় গোষ্ঠী ইরানি আর্য জরথুস্ত্রী। সকলেই অগ্নিকে সম্মান করেছিলেন। হয়তো এরা সকলেই এককালে শীতের দেশে ছিলেন এবং অগ্নির মূল্য এরা জানতেন। কিন্তু সেমিতি ভূমি উষ্ণপ্রধান, সেখানে অগ্নিমাহাত্ম্য কেন? তবে কি মরুভূমির মানুষ সূর্যের একছত্রাধিপত্য সম্বন্ধে এতই সচেতন যে বিশ্ব ব্রহ্মাণ্ডের একছত্রাধিপতির রুদ্ররূপ বা তজল্লিতে অগ্নিরই আভাস পায়? আগুনের পরশমণির ছোঁয়া লেগে শরীর ক্ষণে ক্ষণে শিহরিত হচ্ছে, আর ওদিকে মগজে হুসহুস করে থিওরির পর থিওরি গড়ে উঠেছে। নিজের পাণ্ডিত্যের প্রতি এতই গভীর শ্রদ্ধা হলো যে সাধু সাধু বলে নিজের পিঠ নিজেই চাপড়াতে গিয়ে হাতটা মুচকে গেল। এমন সময় হঠাৎ মনে পড়ে গেল, শয়তান, ডেভিল, বিয়ালজিবাব, লুসিফার সবাই আগুনের তৈরি। তারা আগুনের রাজা,
নরকের আবহাওয়া আগুন দিয়ে ঠাসা। এদের শরীর আগুনে গড়া না হলে এরা সেখানে থাকবেন কি প্রকারে? হায় হায়, আমার বহু মূল্যবান থিওরিখানা শয়তানের পাল্লায় পড়ে নরকের আগুনে পুড়ে ছাই হয়ে গেল। কোথায় লাগে নর্গিস, রজনীগন্ধাকে বাখানিয়া কবিতা লেখে কোন মূর্খ? বিরিয়ানি, কোরমা, কাবাব, মুসল্লিম থেকে যে খুশবই বেরোয়, তার কাছে সব ফুল তো হার মানেই। প্রিয়ার চিকুর সুবাসও তার কাছে নস্যি। চোখ মেলে দেখি আব্দুর রহমান ব্যাঙ্কুয়েট সাজিয়েছে। মৌলানা ফপর দালালি করছে, আর আমার বেড়াল দুটো 1 মাস অজ্ঞাতবাস করে ফের খানা কামরায় এসে উন্মাসিক হয়ে মাই ডিয়ার আওয়াজ বের করছে। আব্দুর রহমান আমাদের পরিচয়ের পয়লা রাত্রিরে যে ডিনার ছেড়েছিল, এ ডিনার সে মালেরই সিল্কে বাঁধানো, প্রিয়জনের উপহার উপযোগী, পূজার বাজারের রাজ সংস্করণ। আব্দুর রহমান আমাদের পরিচয়ের পয়লা রাত্রিরে যে ডিনার ছেড়েছিল, এ ডিনার সে মালেরই সিল্কে বাঁধানো, প্রিয়জনের উপহার উপযোগী, পূজার বাজারের রাজ সংস্করণ। জানটা তর হয়ে গেল। মাওলানা হুঙ্কার দিয়ে উঠলেন, জিন্দাবাদ গাজী আব্দুর রহমান খান। আমি গলা এক পর্দা চড়িয়ে দুস্ত মোহাম্মদী কায়দায় বললুম, করমত ব শিকন্দ, খুদা তারা কো সাজিদ ব পুন্দি ব তর্কি। তোর কোমর ভেঙে 2 টুকরো হয়ে যাক, খুদা তোর 2 চোখ কানা করে দিন, তুই ফুলে উঠে ঢাকের মতো হয়ে যা, তারপর টুকরো টুকরো হয়ে ফেটে যা। মৌলানা বজ্রাহত, গুণী লোক, এসব কটুকাব্যের সন্ধান তিনি পাবেন কি করে? কিন্তু বালাই দূর করার জন্য এই জনপদ পন্থা আব্দুর রহমান বিলক্ষণ জানে। অদৃশ্য সাবানে হাত কসলাতে কসলাতে বলল, হাত ধুয়ে নিন সাহেব, গরম জল আছে। কি বললে? গরম জল? আহা, কতদিন বাদে গরম জলের সুস্পর্শ পাব। কোথায় লাগে তার কাছে নববর্ষণের স্তনন্ধয়া, বসন্ত সেনার জলাভিষেক? কোথায় লাগে তার কাছে মুগ্ধ চারুদত্তের বিহবল প্রশস্তি? বললুম, বরাদর আব্দুর রহমান, এই গরম জল দিয়ে তুমি যেন তোমার ডিনারখানা সোনার ফ্রেমে বাঁধিয়ে দিলে। আব্দুর রহমানের খুশির অন্ত নেই। আমার কোনো কথার উত্তর দেয় না, আর বেশি প্রশংসা করলে শুধু বলে আলহামদুলিল্লাহ, অর্থাৎ খুদা তাআলাকে ধন্যবাদ। যতক্ষণ এটা ওটা গুছাচ্ছিল, আমার বারবার নজর পড়ছিল তার হাত দুখানা কীরকম শুকিয়ে গিয়েছে, আর বাসন বর্তন নাড়াচাড়া করার সময় অল্প অল্প কাঁপছে। মাওলানা আমাকে সাবধান করে দিলেন, প্রতি গ্রাস যেন 32 বার চিবিয়ে খাই। কাজের বেলা দেখা গেল ডাকগাড়ি থেকে নেমে গোরারা যেরকম রিফ্রেশমেন্ট রুমে খানা খায়, আমরা সেই তালেই খাচ্ছি। পেটের 1 কোণ ভর্তি হতেই আমি আব্দুর রহমানকে লক্ষ্য করে বললুম, এরকম রান্না পেলে আমি আরও কিছুদিন কাবুলে থাকতে রাজি আছি। সে দুর্দিনে এর চেয়ে বড় প্রশংসা আর কি করা যায়? কিন্তু মৌলানা প্রসিত ভার্যা, পেট খানিকটা ভরে যাওয়ায় তার বিরহ যন্ত্রণাটা যেন মাথা খাড়া করে দাঁড়ালো। বললেন, না, শনগে অতন অজ তন খে সুরেমান বেশতর, খারে অতন অজ গুলে রেহান বেহতর, ইউসুফ কি দর মিশর পদশাহী মিকরদ, মিগফুদ গদা বুদনে কিনান খুশতর। দেশের পাথর সুলেমান শাহর তক্তের চেয়ে বাড়া, বিদেশের ফুল হার মেনে যায় দেশি কাটা প্রাণ কাড়া। মিশর দেশের সিংহাসনেতে বসিয়ে ইউসুফ রাজা কহিত, হায়রে, এর চেয়ে ভালো কিনানে ভিখারি সাজা। আমি সান্ত্বনা দিয়ে বললুম, ইউসুফে গুম গশতে বাজ আইদাব কিনান গম্মাখোর, কুলবায়ে ইহজান সৌদদ রুজ গুলিস্তান গমখুর। দুঃখ করো না হারানো ইউসুফ, কিনানে আবার আসিবে ফিরে, দলিত শুষ্ক এ মরুপুনো হয়ে গুলস্তা হাসিবে ধীরে। কিন্তু বয়েদ বেজি বা কবির লড়াই বেশিক্ষণ চলল না। সাঁতারের সময় পয়লা দম ফুরিয়ে যাবার খানিকক্ষণ পরে মানুষ যেরকম দুসরা দম পায়, আমরা ঠিক সেই রকম খানিকক্ষণ ক্ষান্ত দিয়ে আবার মাথায় গামছা বেঁধে খেতে লেগেছি। এদিকে দেখি সব কিছু ফুরিয়ে আসছে।
প্রথম পরিবেশনে কম মেঘদারে দেওয়ার তালিম আব্দুর রহমান আমার কাছ থেকেই পেয়েছে, কিন্তু আর কিছু আনছে না। থাকতে না পারে বললুম, আরও নিয়ে এসো। আব্দুর রহমান চুপ। আমি বললুম, আরও নিয়ে এসো। তখন বলে কিনা সব কিছু ফুরিয়ে গিয়েছে। মাওলানা আর আমি তখন যেন রক্তের স্বাদ পেয়ে হন্যে হয়ে উঠেছি। আমি ভয়ঙ্কর চটে গিয়ে বললুম, তোমার উপযুক্ত শিক্ষা হওয়া প্রয়োজন। যাও, তোমার নিজের জন্য যা রেখেছ তাই নিয়ে এসো। আব্দুর রহমান যায় না। শেষটায় বললে সে সব কিছুই পরিবেশন করে দিয়েছে, নিজে রুটি পনির খাবে। আমি তার কঞ্জুসি দেখে প্রায় ক্ষিপ্ত। উন্মাদ, মূর্খ, হস্তি হেন শব্দ নেই যা আমি গালাগালে ব্যবহার করিনি। মৌলানা শান্ত প্রকৃতির লোক, কড়া কথা মুখ দিয়ে বেরোয় না। তিনি পর্যন্ত আপন বিরক্তি সুস্পষ্ট ফার্সি ভাষায় জানিয়ে দিলেন। আব্দুর রহমান চুপ করে সব কিছু শুনল। হাসল না সত্যি, কিন্তু কই, মুখখানা একটু মলিনও হলো না। আমি আরও চটে গিয়ে বললুম, তোমাকে চাকর রাখা ঝকমরিটা বোঝবার এই কি মোকা? এর চেয়ে তো শুকনো রুটি নুনি ভালো ছিল। কথা যতই বলছি চটে যাচ্ছি ততই বেশি। শেষটায় বললুম, আমি মরে গেলে আচ্ছা করে খানা রেধো, আর প্রচুর পরিমাণে, বুঝলে তো? মসজিদে নিয়ে গিয়ে আমার ফাতেহা বিলিও, অর্থাৎ আমার পিন্ডি চটকিও। তখন মাওলানার দিকে তাকিয়ে বলল, দুলহমা সবুর করুন, পেট আপনা থেকেই ভরে যাবে। মাওলানা পর্যন্ত রেগে টং। পুরুষ্ঠ পাঠার মতো ঘুতঘুত করে পাদ্রী সাহেবরা গায়ে ঢুকে ক্ষুধাতুর চাষাকে এরকম উপদেশ দেয় বটে। স্বর্গরাজ্য ফর্গরাজ্য কী সব বলে, কিন্তু আব্দুর রহমান খালি পেটে উপদেশটা দিয়েছে বলে মাওলানার দাড়িতে হাত রেখে অভিসম্পাদ দিতে দিতে থেমে গেলেন। আমি বললুম, বিদ্রোহে কত লোক গুলি খেয়ে মরল তোমার জন্য। ততক্ষণে আব্দুর রহমান বেরিয়ে গিয়েছে। একেই বলে কৃতজ্ঞতা। যে আব্দুর রহমানকে 5 মিনিট আগে সুলেমানের তক্তে বসাবার জন্য লাজারুসে সিংহাসন অর্ডার দেব করছিলুম, সেই আব্দুর রহমানকে তখন জাহান্নামে পাঠাবার জন্য টিকিট কাটবার বন্দোবস্ত করছি। আব্দুর রহমান নিশ্চয়ই ফলিত জ্যোতিষ জানেন। 2 মিনিটের ভেতর ক্ষুধা গেল। 5 মিনিট পরে পেটের ভেতর মহারানীর রাজত্ব, বিলকুল ঠান্ডা। কিন্তু তারপর আরম্ভ হলো বিপ্লব। সে কি অসম্ভব হাঁচড় পাচড় আর আয় চাই। খাটে শুয়ে পড়েছি, অস্বস্তিতে এপাশ ওপাশ করছি, আর গরমের চোটে কপাল দিয়ে ঘাম বেরোচ্ছে। মাওলানারও একই অবস্থা। তিনিই প্রথম বললেন, বড্ড বেশি খাওয়া হয়ে গিয়েছে, প্রাণ যায় আর কি। আর বেশি খেলে দেখতে হতো না। ও আব্দুর রহমান, এদিকে আয় বাবা। আব্দুর রহমান এসে বলল, আমার কাছে সুলেমানি নুন আছে, তারই খানিকটা দিব। এরকম গুণীর চন্নামের তো খেতে হয়। এর হাতের হজমি ডাঙ্গস হয়ে আমার পেটের বিপ্লব নিশ্চয়ই কাবু করে নিয়ে আসবে। বললুম, তাই দে বাবা। কিন্তু গিলতে গিয়ে দেখি, শ্রাদ্ধ ভোজনের পর আমাদের ব্রাহ্মণের গুলি গিলতে গিয়ে যে অবস্থা হয়েছিল, আমারও তাই। শুনেছি অত্যাধিক সংযম করে মুনি ঋষিরা ঊর্ধ্বরেতা হতেন। আমি অত্যাধিক ভোজন করে আমি ঊর্ধ্বভোজা হয়ে গিয়েছি। নুন খেয়ে আরাম বোধ করলুম। আব্দুর রহমানকে আশীর্বাদ করে বললুম, বাবা তুমি দারোগা হও। ইচ্ছে করেই রাজা হও বললুম না। কাবুলে রাজা হওয়ার কি সুখ, সে তো চোখের সামনে স্পষ্ট দেখলুম। উত্তেজনার শেষ নেই। আব্দুর রহমানের পেছনে ঢুকল উর্দিপোরা এক মূর্তি, ব্রিটিশ রাজদূতাবাসের পিয়ন। দেখেই মনটা বিতৃষ্ণায় ভরে গেল। মৌলানাকে বললুম, তদারক করো তো, ব্যাপারটা কি? একখানা চিরকুট। তার মর্ম, আগামীকাল 10টার সময় যে প্লেন ভারতবর্ষ যাবে, তাতে মাওলানা ও আমার জন্য 2টো সিট আছে। আনন্দের আতিশয্যে মাওলানা সোফার উপর শুয়ে পড়লেন। আমাদের এমনই দুরবস্থা যে পিয়নকে বকশিস দেবার কড়ি আমাদের গাটে নেই। ফেভার না রাইট হিসেবে জায়গা পেলুম, তার চূড়ান্ত নিষ্পত্তি হলো না। আব্দুর রহমান ব্যাপারটা বুঝতে পেরেছে, চুপ করে চলে গেল। মাওলানার আনন্দ ধরে না। বিবি সম্বন্ধে তার দুর্ভাবনার অন্ত ছিল না।
বিয়ের অল্প কিছুদিন পরেই তিনি তাকে কাবুলে নিয়ে এসেছিলেন বলে নতুন বউ বাড়ির আর 5 জনের সঙ্গে মেলামেশার সুযোগ পাননি। এখন অন্তঃসত্ত্বা অবস্থায় তিনি কি করে দিন কাটাচ্ছেন সে কথা ভেবে ভেবে ভদ্রলোক দাড়ি পাকিয়ে ফেলেছেন। আমিও কম খুশি হইনি। মা বাবা নিশ্চয়ই অত্যন্ত দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। বাবা আবার দ্য স্টেটসম্যান থেকে আরম্ভ করে প্রিন্টেড অ্যান্ড পাবলিশড বাই পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে কাগজ পড়েন। অ্যারোপ্লেনে করে ব্রিটিশ লিগেশনের জন্য ভারতীয় খবরের কাগজ আসতো। তারই একখানা মওলানা কি করে জোগাড় করেছিলেন এবং তাতে আফগান রাষ্ট্রবিপ্লব ও কাবুলের বর্ণনা পড়ে বুঝলুম খবরের কাগজের রিপোর্টারের কল্পনা শক্তি সত্যকেও ছাড়িয়ে যেতে পারে। গাছে আর মাছে বানানো গল্প, পেশোয়ারের বোতলের পাশে বসে লেখা, এ বর্ণনাটি বাবা পড়লেই হয়েছে আর কি। আমার খবরের আশায় ডাকঘরে থানা গাড়বেন। মওলানার চোখ বন্ধ করে শুয়ে আছেন। মানুষ যখন ভবিষ্যতের সুখ স্বপ্ন দেখে তখন কথা কয় কম। ওদিকে এখনো কান্না থামেনি। পাশের বাড়ির দরজা খুললে এখনো মাঝে মাঝে কান্নার শব্দ আসে। আব্দুর রহমান বলেছে, কর্নেলের বড় মা কিছুতেই শান্ত হতে পারছে না। ওই তার একমাত্র ছেলে ছিলেন। মায়ে মায়ে তফাৎ নেই। বীরের মা যেরকম ডুকরে কাঁদছে ঠিক সেই রকমই শুনেছি দেশে চাষা মরলে। ঘুমিয়ে পড়ব এমন সময় দেখি খাটের বাজুতে হাত রেখে নিচে বসে আব্দুর রহমান। জিজ্ঞাসা করলাম, কি বাচ্চা? আব্দুর রহমান বলল, আমাকে সঙ্গে করে আপনার দেশে নিয়ে চলুন। পাগল নাকি? তুই কোথায় বিদেশ যাবি? তোর বাপ মা বউ কোনো কথা শোনে না, কোনো যুক্তি মানে না। এরোপ্লেন তোকে নেবে কেন? আর তারা রাজি হলেও বাচ্চার কড়া হুকুম রয়েছে, কোনো আফগান যেন দেশ ত্যাগ না করে। তোকে নিলে বাচ্চা ইংরেজের গলা কেটে ফেলবে না? ওরে পাগল, আজ কাবুলের অনেক লোক রাজি আছে প্লেনে একটা সিটের জন্য লক্ষ টাকা দিতে। নিশ্চয় মাথা খারাপ হয়ে গিয়েছে। বলে, আমি রাজি হলে সে সকলের হাতে পায়ে ধরে এক কোণে একটু জায়গা করে নেবে। কি মুশকিল। বললুম, তুই মওলানাকে ডাক, তিনি তোকে সব কিছু বুঝিয়ে দেবেন। আব্দুর রহমান যায় না। শেষটায় বলল, উনি আমার কে? তারপর ফের অনুনয় বিনয় করে। তবে কি তার খেদমতে বড্ড বেশি ত্রুটি গলদ, না আমার বাপ মা তাকে সঙ্গে নিয়ে গেলে চটে যাবেন? আমার বিয়ের সাদিয়ানাতে বন্দুক ছুড়বে কে? আব্দুর রহমান পানশির আর বরফ এই 2 বস্তু ছাড়া আর কোনো জিনিস গুছিয়ে বলতে পারে না। তার উপর সে আমার কাছ থেকে কোনোদিন কোনো জিনিস, কোনো অনুগ্রহ চায়নি। আর চাইতে গিয়ে সে যেসব অনুনয় বিনয় কাকুতি মিনতি করলো সেগুলো গুছিয়ে বললে তো ঠিক ঠিক বলা হবে না। ওদিকে তার এক একটা কথা, এক একটা অভিমান আমার মনের উপর এমনই দাগ কেটে যাচ্ছিল যে আমিও আর কোনো কথা খুঁজে পাচ্ছিলুম না। আর বলবই বা কি চাই? সমস্ত জিনিসটা এমনই অসম্ভব, এমনই অবিশ্বাস্য যে তার বিরুদ্ধে আমি যুক্তি চালাবো কোথায়? ভূতকে কি পিস্তলের গুলি দিয়ে মারা যায়? আমি দুঃখে বেদনায় ক্লান্ত হয়ে চুপ করে গেলে আব্দুর রহমান ভাবে সে বুঝি আমাকে শায়েস্তা করে এনেছে। তখন দ্বিগুণ উৎসাহে আরো আবোল তাবোল বকে। কথার খেই হারিয়ে ফেলে এক কথা 50 বার বলে। আমার বাপ মাকে এমনই খেদমত করবে যে তারা গ্রহণ না করে থাকতে পারবেন না। আমি যদি তখন বলতুম যে আমার মা গরিব কাবুলিওয়ালাকেও দূর থেকে ফেরান না, তাহলে আর রক্ষে ছিল না। আমারই বরাত। কি কুক্ষণে তাকে একদিন গুরুদেবের কাবুলিওয়ালা গল্পটা ফার্সিতে তর্জমা করে শুনিয়েছিলুম। সে আজ সেই গল্প থেকে নজির তুলতে আরম্ভ করল। মিনি যখন অচেনা কাবুলিওয়ালাকে ভালোবাসতে পারল, তখন আমার ভাইপো ভাইজিরাই তাকে ভালোবাসবে না কেন? সব হবে, কিন্তু তুমি যাবে কি করে সে আমি দেখে নেব। ছোট্ট শিশু মায়ের কাছে যেরকম অসম্ভব জিনিস চাই, কোনো কথা শুনতে চায় না, কোনো ওজর আপত্তিতে কান দেয় না। এত দীর্ঘকাল ধরে আব্দুর রহমান আমার সঙ্গে কখনো কথা কাটাকাটি করেনি। আমি শেষটায় নিরুপায় হয়ে বললুম, তোমাকে ছেড়ে যেতে আমার কিরকম কষ্ট হচ্ছে তুমি জানো?
তুমি সেটা আর বাড়িও না। তোমাকে আমার শেষ আদেশ, তুমি এখানে থাকবে এবং যে মুহূর্তে পানশির যাবার সুযোগ পাবে সেই মুহূর্তেই বাড়ি চলে যাবে। আব্দুর রহমান চমকে উঠে জিজ্ঞেস করল, তবে কি হুজুর আর কাবুলে ফিরে আসবেন না? আমি কি উত্তর দিয়েছিলুম সে কথা দয়া করে আর শোধাবেন না। এতক্ষণ আপনারা শুনলেন দেশে বিদেশের ৫৫তম পর্ব। কে কোথা থেকে শুনছেন এবং পর্বটি কেমন লাগলো তা জানার জন্য অধীর আগ্রহে কমেন্ট বক্সে চেয়ে থাকব। আগের ২৪টি পর্বের অডিও বুক লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। চ্যানেলটি ভিজিট করার জন্য অসংখ্য ধন্যবাদ।